সমস্যাটা কি আপনার? আমার ওখানে হাত লাগিয়েছেন কেন? ও সরি ম্যাম, আমি আসলে খেয়াল করিনি। শার্ট আপ, ওকে? খেয়াল করিনি মানেটা কি? আপনাদের মতো ছেলেদের আমার বেশ ভালো করে জানা আছে। আপনারা ইচ্ছে করে মেয়েদের শরীরে হাত লাগিয়ে বলেন সরি। দেখুন মিস, আমি ইচ্ছে করে কিছু করিনি, আমার অসাবধানতায় আমার হাত। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে একদম গালের ওপরে হাতের ছাপ বসিয়ে দেব। দেখতে তো ভদ্র ঘরের ছেলে মনে হচ্ছে, এসব নোংরামি করতে লজ্জা করে না? আপনি আমার কথা বিশ্বাস কেন করছেন না? আমি তো বলছি আমি ইচ্ছে করে। চুপ, আমার চোখের সামনে থেকে এক্ষুনি বিদায় নিন, অন্যথায় রাস্তার ছেলে দিয়ে মার খাওয়াবো। অধরার কথাগুলো শুনে অয়ন চুপসে গেল। নিজের ভুল স্বীকার করার পরও অধরা অয়নকে যাচ্ছে তাই ভাষায় কথা বলল। অয়ন বারবার অধরাকে বলছে যে সে ইচ্ছে করে এমন কিছু করেনি। তবে অধরা তো অয়নের কথা বিশ্বাস তো দূর, অয়নের কথা শোনার প্রয়োজন বোধ করছে না। নিজেই নিজের ভাবনা অনুযায়ী সব কথা শুনিয়ে চলেছে। অয়ন আজ একটা অফিসে ইন্টারভিউ দিতে আসছে। বাড়ি থেকে বেরিয়ে বাসের জন্য অপেক্ষা করতে লাগলো অয়ন। সকাল সকাল একটা মহা মুশকিলে পড়তে হলো অয়নকে। একে তো বাস পায়নি, অতঃপর অনেক অপেক্ষার পর যেটা পেয়েছে সেটাই উঠে অধরার সাথে তর্ক বিতর্ক হয়ে গেল। আজকের দিনটাই মনে হচ্ছে অয়নের জন্য অশুভ হতে চলেছে। অয়ন পাবলিক প্লেসে কোনো প্রকার ঝামেলা করতে চায় না, তাই নিশ্চুপ হয়ে অধরার সকল কথা নির্বাকে মেনে নিল সে। বাস আপন গতিতে চলতে লাগলো। কিছু সময় পর অয়ন তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়। অয়ন বাস থেকে নেমে পড়ে অফিসের দিকে দ্রুত পা চালাতে লাগলো। পেছন ফিরে একবার তাকানোরও ইচ্ছে হলো না অয়নের। অয়ন হাঁটছে আর ভাবছে আজকালকার সমাজের কথা। একটা মেয়ের শরীরের বিশেষ অংশে হাত দেওয়া বা স্পর্শ করাটা যেন ট্রেন্ড হয়ে গেছে। কিছু লোকের বাজে চিন্তা চেতনার জন্য অনেক নির্দোষ লোকেদেরও তাদের কাতারে পড়তে হয়। সব সামনের খেলা। অয়ন মাথা থেকে সকালের ব্যাপারটা ঝেড়ে ফেলে দিয়ে ইন্টারভিউর দিকে ফোকাস করলো। অফিসে এসে অয়ন ওয়েটিং রুমে বসে অপেক্ষা করতে লাগলো। কিছু সময় যেতেই অয়নকে বসের কেবিনে ডেকে নেওয়া হলো। অয়ন বসের কেবিনে ঢুকতেই চমকে উঠল ভীষণ। অয়ন বসের চেয়ারে তাকিয়ে চোখজোড়া চড়ক গাছ করে নিল। অয়ন দেখতে পেল বসের চেয়ারে বসে আছে বাসের সেই মেয়েটি। অয়নকে দেখে বস অয়নকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, ওখানে দাঁড়িয়ে আমার দিকে হা করে তাকিয়ে থাকবেন, নাকি এখানে এসে বসে আমার প্রশ্নের উত্তরও দিবেন? জি ম্যাম, আসছি। সরি। সরি শোনার মতো সময় আমার হাতে নেই, সিভি দিন দ্রুত। ইয়েস ম্যাম, এই নিন সিভি। বাহ, আপনার সিভি আর আপনার চরিত্র দুটোর অবস্থা তো একদম সেম, ভীষণ খারাপ। এই সিভি নিয়ে আশা করছেন এই চাকরিটা পাবেন? ম্যাম, সিভি দিয়ে তো আর কারো যোগ্যতা বোঝা যায় না। আপনি পরীক্ষা করে নিন, দেখুন এই চাকরিটা করার মতো যোগ্যতা আমার আছে কিনা। চাকরি করার কতটা যোগ্যতা আপনার আছে সেটা আমি জানি না, তবে এইটা আমি শিওর যে কথায় কথায় তর্ক করাটা আপনার স্বভাবে পরিণত হয়েছে। অধরার কথার বিপরীতে অয়ন আর কোনো কথা বলল না, কারণ অধরা হয়তো অয়নের উপর সকালের ঘটনাটাকে নিয়ে বেশ বিরক্ত আছে। তার উপর অয়ন যদি এখন আবার তর্ক করে তবে সেটা আরও খারাপের দিকে যাবে। তাই অয়ন খানিকটা নিশ্চুপ হয়ে বসে থাকলো। অয়ন বুঝতে পারছে এই চাকরিটা তার হয়তো হবে না। অয়ন বুঝতে পারছে এই চাকরিটা তার হয়তো হবে না, কারণ অধরা তাকে শুরু থেকেই ভুল বুঝে আছে। আর এখন তো অয়নের উপর আরও বেশি বিরক্ত সে। তবুও অয়ন আশা করে বসে আছে, এই চাকরিটা পাওয়া খুব বেশি প্রয়োজন তার। অধরা অয়নের সিভি চেক করে পরপর কিছু প্রশ্ন অয়নকে করল। অয়ন বেশ সাবধানতার সাথে অধরার করা সকল প্রশ্নের উত্তর দিল। অয়নের প্রশ্নের উত্তর শুনে অধরা অয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরার চোখের দিকে তাকিয়ে অয়ন মাথা নিচু করে ফেলল। অয়নের উত্তর সঠিক হলেও লাভ হবে না হয়তো। অধরা কিছু সময় নিজের ঠোঁট কামড়ে ধরে রেখে অয়নকে উদ্দেশ্য করে বলল,
সত্যি আপনার যোগ্যতা আছে এই চাকরিটা করার মতো। আর আপনার উত্তরগুলোতে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আপনার চাকরি কনফার্ম। ম্যাম, আপনি সত্যি বলছেন আমি সত্যি চাকরিটা পেয়েছি? জানি আমি, আপনি হয়তো এটাই ভাবছেন সকালের ওই ঘটনার পর হয়তো আমি আপনাকে চাকরি দিব না, কিন্তু কাজ আর ব্যক্তিগত জীবন দুটোই আলাদা আমার কাছে। জি ম্যাম, অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি আমার এই চাকরিটা খুব বেশি প্রয়োজন ছিল। কপালের ঠোঁট ছুঁয়ে হয়েছে, ধন্যবাদ দেওয়ার মতো কিছু হয়নি। আমি আমার কাজ করেছি আর আপনি এখন আপনার কাজ ঠিক মতো করবেন। জানো, জি ম্যাম, তাই করব। যাও মজা করো। অধরা অয়নের সাথে কাজ নিয়ে কিছু সময় কথা বলল। অতঃপর অয়নকে চলে যেতে বলল। অয়ন অধরার কেবিন থেকে বেরিয়ে গিয়ে খুশির একটা হাসি দিল। বর্তমানে চাকরি পাওয়াটা চারটেখানি কথা নয়। চাকরির পাওয়ার আর যুদ্ধে জয়লাভ করা দুটোই সমান। অয়ন কাগজপত্র নিয়ে অফিস থেকে বেরিয়ে সোজা চলে আসে নিজের বাড়িতে। বাড়ি ফিরতেই অয়নের ছোট আদরের বোন অয়নকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাই আমার জন্য তুমি চকলেট এনেছো? জানো আমি চকলেটের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি। হাত বুলিয়ে দিচ্ছে। নিয়ে এসেছি পিচ্চি বুড়ি আমার, এই নে তোর জন্য অনেকগুলো চকলেট নিয়ে এসেছি। আরো উজ্জ্বল দেখতে অয়ন নিজের ছোট বোনের হাতে চকোলেটগুলো দিতেই অনু খুশিতে গদগদ হয়ে অয়নের গালে চুমু খেয়ে অয়নের সামনে দিয়ে নাচতে নাচতে চলে যায়। অয়নের এই দুনিয়ায় নিজের ছোট বোন ছাড়া আর কেউ নেই। অয়নের বাবা মা একটা দুর্ঘটনায় অনেক বছর আগেই মারা যায়। এই বাবু, বাবা মায়ের মৃত্যুর পর থেকে অয়ন নিজের বোনকে বাবা মায়ের আদর সোহাগ দিয়ে লালন করেছে। অনু ছাড়া অয়নের আপন বলতে এই দুনিয়ায় আর কেউ নেই। অয়ন নিচের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্না করে নিল। অতঃপর দুই ভাই বোন মিলে একসাথে ডিনার করলো। সকালবেলা অয়ন বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিয়ে দ্রুত অফিসের জন্য তৈরি হয়ে নিল। অনুকে কলেজে দিয়ে সোজা অয়নেরা চলে যায় অফিসে। অফিসে আজ অয়নের প্রথম দিন, আর ঢাকা শহরের জ্যামের কারণে অয়নকে আজ লেট করে আসতে হলো। অয়ন বেশ দ্রুত অফিসের মধ্যে প্রবেশ করছে। টাকাটা শুরু হয়ে যাবে। অয়ন অফিসে ঢুকতেই আচমকা অয়নের সামনে চলে আসে অধরা। অয়ন নিজেকে থামাতে না পেরে নিজের অনিচ্ছায় অধরার সাথে অয়নের ধাক্কা লেগে যায়। অয়নের সাথে অধরার ধাক্কা লাগতেই অধরা তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিল। কামড় দিচ্ছ কেন? অয়ন অধরাকে সেভ করতেই অধরার কোমর ধরে কোনো মতে অধরাকে মাটিতে পড়ে যাওয়া থেকে আটকে নিল। অধরা অয়নের চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। অয়নের বুকের মধ্যে অজানা ভয় কাজ করছে। ভয়ের চোটে অয়নের কলিজা শুকিয়ে গেছে। অয়ন দ্রুত অধরাকে তুলে নিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, সরি, আমায় ক্ষমা করে দিন। আমি ইচ্ছে করে এমন কিছু করিনি। ভুল করে আপনি আমার সামনে আচমকা চলে এসেছেন, তাই আমি দেখতে পাইনি। ম্যাম, বিশ্বাস করুন আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে কিছু করিনি। জানি আপনার বিশ্বাস হবে না। ঠিক আছে, আপনি অপমান করুন। অধরা অয়নের কথাটা শুনে মুচকি হেসে ফেলল। অয়নকে বোঝা যেন তার সাধ্যের বাহিরে। অধরা মুচকি হাসি দিয়ে অয়নের গালের উপর নিজের হাত আলতো করে স্পর্শ করে দিয়ে নিজের কেবিনের দিকে চলে গেল। অয়ন অধরার এমন কাজে ভীষণ অবাক হয়ে গেল। অধরা তো অয়নকে অপমান করার কথা ছিল, কিন্তু অধরা তো এমন কিছুই করলো না। অধরা চলে যেতেই অয়ন আর কিছু না ভেবে নিজের ডেস্কে গিয়ে বসলো। নতুন অফিসে এসে অয়নের 2-4 জনের সাথে বন্ধুত্ব হলো। অয়নের পাশের ডেস্কে বসে কাজ করছে বৃষ্টি নামে একজন মেয়ে। অয়ন কিছু সময় কাজ করতেই বৃষ্টি অয়নকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা অয়ন সাহেব, আপনার সাথে আমার একটা কথা ছিল। আপনি যদি কিছু মনে না করেন তো বলবো? জি বলুন না, কি কথা বলতে চাইছেন? আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, এমন কেউ তো নেই। কিন্তু কেন? না, এমনিতেই জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা, আমরা দুজন ভালো বন্ধু হতে পারি, তাই না? জি, আমি তো আপনাকে নিজের বন্ধু মনে করছি। তাছাড়া আমি আপনি একসাথে কাজ করছি তখন তো আমরা ভালো বন্ধুই, তাই না? জি, সেটা তো ঠিক আছে, তবে আমি আপনার বেস্ট ফ্রেন্ড হতে চাই। অয়ন বৃষ্টির সাথে কিছু সময় কথা বলল।
বৃষ্টি কথাগুলো কেমন যেন অয়নের কাছে সুবিধের মনে হচ্ছিল না। বৃষ্টির কথাগুলোতে বোঝা যাচ্ছে বৃষ্টি হয়তো অয়নকে অন্য কিছু বলতে চায়, কিন্তু কি সেই কথা সেটা অয়ন জানে না। অয়ন বৃষ্টির সাথে আরও একটু কথা বলতেই অধরা অয়নকে ডেকে পাঠালো। অয়ন নিজের ডেস্ক থেকে অধরার কেবিনে যেতেই অয়ন চমকে উঠল। অধরা অয়নকে দেখে আচমকা ভীষণ রুড ব্যবহার করতে লাগলো। অধরা অয়নকে উদ্দেশ্য করে বলল, অফিসে কি কাজ করতে আসেন নাকি মেয়েদের সাথে ফ্লার্ট করতে? কোনটা করতে আসেন বলুন তো আমায়। এসব কি বলছেন ম্যাম? আমি তো কাজ করতেই আসি, আর আজ তো প্রথম দিন, তাই সকলের সাথে একটু পরিচিত হয়ে নিচ্ছিলাম আর কি। শার্ট আপ! আমি আপনাকে আগেই বলেছি আমার মুখের ওপর কথা বলতে না, আপনি তারপরও আমার মুখে মুখে কথা বলছেন। মিস বৃষ্টির সাথে আপনার মেলামেশা আমার একদম পছন্দ না, আপনি ওর সাথে আর কথা বলবেন না কখনো। ম্যাম, আপনি কি ঠিক আছেন? শরীর ঠিক আছে আপনার? কেন, আমার কি হবে? আমি তো একদম ঠিক আছি। না, আমার মনে হচ্ছে না আপনি ঠিক আছেন, কারণ এমন কোনো অফিস আমি এর আগে দেখিনি যেখানে কোনো কলিগদের সাথে কথা বলতে বস নিষেধ করে দেয়। ওহ, তাই নাকি? আমার অফিসে আমার নির্দেশ মতো কাজ হবে। তাছাড়া আপনার জন্য শুধু এই নিয়মটা করা হয়েছে, আপনি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবেন না। কিন্তু কেন ম্যাম? আমি কথা বললে কি ক্ষতি হবে? কারণ আপনার চরিত্র খারাপ। আমি চাই না আমার অফিসের মধ্যে কোনো ধরনের খারাপ কিছু হোক, তাই আপনাকে সাবধান করে দিচ্ছি। আশা করি আমার কথা মতোই কাজ করবেন আপনি। জি ম্যাম, কিন্তু আর কোনো কথা আমি শুনতে চাই না, এখন আপনি আসতে পারেন। অধরার কথাগুলোর মানে অয়ন বুঝতে পারল না। সকালবেলা অধরার সাথে ধাক্কা লাগার পরেও অধরা কোনো প্রকার রাগ দেখায়নি, বরং হাসি মুখে ছিল। বৃষ্টির সাথে কথা বলার পর অধরা এমন করে রেগে গেল কেন, কিছুই বুঝতে পারল না অয়ন। অয়ন অধরার কেবিন থেকে বেরিয়ে এসে নিজের ডেস্কে বসে কাজ করতে লাগলো। রাতের দিকে অফিস শেষ করে অয়ন গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলো। বাহিরে একটু বৃষ্টি হচ্ছে, তাই কোনো গাড়ি আজও পাওয়া যাচ্ছে না। অয়ন অনেকটা সময় অপেক্ষা করার পরেও কোনো গাড়ি না পেয়ে পায়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে অয়ন অনেক দূর পথ চলে আসে। অয়ন যেই পথ দিয়ে হেঁটে চলেছে সেই পথটা একদম নির্জন, কোনো মানুষ নেই আশেপাশে। অয়নের শরীরটা কেমন যেন এই নিস্তব্ধ নীরবতায় ঝিমঝিম করছে। অয়নের শরীরের লোকগুলো শিউরে উঠছে বারংবার। অয়ন আরও কিছু দূর সামনে এগিয়ে যেতেই আচমকা অয়নের চোখে পড়ল অধরার গাড়ি। অধরার গাড়িটা রাস্তার মাঝখানে থামিয়ে রাখা রয়েছে। অয়ন অধরার গাড়ি দেখে ভাবল হয়তো অধরা কোনো বিপদে আছে। অয়ন দৌড়ে গাড়ির দিকে এগিয়ে যেতেই দেখতে পায় গাড়ির ড্রাইভার মাটিতে বসে আছে, মাথা থেকে তার রক্ত বেরিয়ে পড়ছে। অয়ন ড্রাইভারের এই অবস্থা দেখে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, আপনার কি হয়েছে? আর অধরা ম্যাম কোথায়? 5 জন ছেলে এসে অধরা ম্যামকে জোর করে ওইদিকে তুলে নিয়ে গেছে, আপনি দয়া করে ওনাকে বাঁচান। ড্রাইভারের কথা শুনে অয়নের মাথা কাজ করা বন্ধ করে দেয়। তার মানে অধরার সাথে কোনো খারাপ কিছু হতে চলেছে। অয়ন এদিক ওদিক তাকিয়ে দেখলো রাস্তার পাশে একটা রড পড়ে আছে। অয়ন রডটা নিজের হাতে তুলে নিয়ে দৌড়ে একটা বাড়ির মধ্যে চলে যায়। অধরার চিৎকারের শব্দ শোনা যাচ্ছে। আমি এতটা সুন্দর অয়ন বিদ্যুৎ গতিতে যেন অধরার দিকে ছুটে যাচ্ছে। বাড়ির মধ্যে আসতেই অয়ন দেখতে পায় ছেলেগুলো অধরাকে ঘিরে ধরে আছে। অয়ন ভাবছে এই 5টি ছেলের সাথে একা পেলে উঠবে না অয়ন, তাই একটু বুদ্ধি লাগিয়ে কাজটা করতে হবে। অয়ন দৌড়ে ছেলেগুলোর দিকে এগিয়ে এসে একটা ছেলের মাথায় রড দিয়ে সজোরে আঘাত করল। অয়নের আঘাত পেয়ে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়তেই বাকি 4 জন অয়নের উপর ছুটে গেল। অয়ন চিৎকার করে 4 জন ছেলেকে থামতে বলতে লাগলো। ছেলেগুলো ভাবলো হয়তো পুলিশ এসেছে, তাই তারা যে যেমন পারে তেমন করে পালিয়ে গেল। এই যাত্রায় অয়ন অধরাকে সেভ করলো। ছেলেগুলো পালিয়ে যেতে অয়ন অধরার দিকে তাকালো। অধরা কান্না করে দিয়ে বসা থেকে উঠে অয়নকে শক্ত করে জড়িয়ে ধরলো। অয়ন বুঝতে পারছে অধরা ভীষণ কষ্ট পেয়েছে, তাই অয়ন অধরাকে সান্ত্বনা দিয়ে বলল, এই বাবু, কিছু হয়নি, আমি আছি তো। চলুন এখন এখান থেকে আমাদের যেতে হবে।
লাগবে না। আপনি আজ যদি থেকে আজ কথার সময় বদলে মতো মিষ্টি না খাবো। আসতেন তবে মানে হয়তো আমি আর কফির বোতলে বেঁচে কেউ থাকতে আবার মিষ্টি পারতাম খায় না। নাকি? আপনাকে কি কেউ না খেলেও বলে আমি খাবো। ধন্যবাদ দিব সেটা এই আমি বলে জানি দ্রুত না। ফ্রেশ হয়েছে বর্ষাকে চাপড়ে ধরলাম। আরে ধন্যবাদ তারপর কিসের, ধীরে ধীরে এটা আমার ছোটের দায়িত্ব দিকে ছিল। এগিয়ে যাচ্ছে। একজন নারীর তখনই সাথে সে কেউ আমার বাজে ঠোঁটে কিছু আঙুল করার রেখে চেষ্টা করবে শ্রাবণ, আর আমি চুপ করে এখন না, থাকবো, please। সেটা কোনো দিন শ্রাবণকে দেখে সম্ভব বর্ষা নয়। কখনো বলে না এখন না প্লিজ। সত্যি আপনাকে যাও, আমি অনেক তুমি ভুল আমার একটা ভেবেছিলাম, কথা শোনো না। তবে আজ আর বলতে কি কোনো বলে বাধা শোনো না? নেই। আমি Just জীবনের একটু সঠিক মিষ্টি সিদ্ধান্ত খেয়ে নিতে ছেড়ে দেবো। চলেছি। হুম। ওকে, সঠিক তাড়াতাড়ি করো, সিদ্ধান্ত না হলে মানে আমি বাইরে ঠিক থেকে বুঝতে ডাকাডাকি পারছি শুরু না হয়ে ম্যাম। যাবে। না আস্তে বোঝার আস্তে মতো কোনো করবো। কথা তো নেই। ওই, আপনাকে অন্য কোনো এবার মেয়ের কিন্তু সাথে রাগ কথা করবো। বলতে বারণ থাক। করেছি কি? আপনারা এমনি রাগ করতে এমনি হবে না। নাকি? আসুন, আপনার বোঝা মিষ্টি উচিত মুখ কেন করে। বারণ করেছি। কথাটা বলে বর্ষার ঠোঁটে অধরা মৃদু কথাটা কামড় বসিয়ে বলতেই দিলাম। পুনরায় এতে সে অয়নকে ব্যথায় জড়িয়ে চেঁচিয়ে ধরল। উঠল। অধরার বলা ওই, কামড় কথাগুলো দিচ্ছ কেন? অয়নের কাছে এখনো আজ তোমার পরিষ্কার ঠোঁট খেয়ে নয়, ফেলবো। তবে এখন রাগ অধরার করছ কথা নাকি? ভাবার সময় নয়। তাই এখন এই, আমাকে অয়নকে শক্ত এখান করে থেকে জড়িয়ে ধরো। পালিয়ে যেতে হবে। ঠিক আছে, অয়ন আর অধরাকে কাছে আসো। নিজের বুক থেকে তুমি তুলে যেতে নিয়ে পারো না? বর্ষা তার অধরার কথা হাত শেষ করার ধরে আগে দৌড়ে এই আমি বাড়ি তাকে থেকে শক্ত করে বেরিয়ে জড়িয়ে ধরলাম। নিজেদের গাড়ি এমন নিয়ে সময় দ্রুত আমার স্থান বউ ত্যাগ বাড়ি এসে করলো। বর্ষাকে অধরাকে ভাবি ভাবি অয়ন বলে তার ডাকাডাকি বাড়ি শুরু অব্দি করে দিল। পৌঁছে দিতেই ব্যাস, অধরা হয়ে গেল অয়নকে আমাদের উদ্দেশ্য রোমান্সের করে দফারফা। মায়াবী কণ্ঠে বলতে লাগলো। অয়ন, আমি তোমায় ভালোবাসি, আর কি করে বোঝাবো বলো? আজকের ঘটনার পর সত্যি আমি তোমাকে আরো বেশি করে ভালোবেসে ফেলেছি। আমায় কি একটু ভালোবাসা দিবে? দেখুন, এখন আপনার রেস্টের প্রয়োজন। আপনি রেস্ট করুন, এসব নিয়ে পরে কথা হবে। জি, সাবধানে থাকবেন। আসছি। অয়ন অধরাকে তার বাড়ি রেখে চলে যায় নিজের বাড়িতে। সারা রাত অয়ন ঘুমাতে পারেনি অধরার কথা ভাবতে ভাবতে। সত্যি অধরাকে তার ভীষণ পছন্দ, তবে অয়ন এটাও জানে অধরার যোগ্য সে নয়। তাই অধরাকে ভালোবাসতে তার ভয় করছে। ভালোবাসা কখনো যোগ্যতা দিয়ে হয় না, ভালোবাসা হয় মন থেকে। বিধাতা আমাদের ভাগ্য কার সাথে লিখে রেখেছে সেটা উনি জানেন। অয়ন পরদিন অফিসে গিয়ে অধরাকে নিজের মনের কথা বলে। অয়ন অধরাকে জানিয়ে দেয় এই সম্পর্ক কখনোই হবে না, তবে অধরার জেদের কাছে একটা সময় অয়নকে পরাস্ত হতে হয়। অয়ন আর অধরার জন্য দোয়া করবেন, তারা যেন সব সময় ভালোবাসায় থাকতে পারে। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।